জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজন, জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে। সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি 19শে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম, জামাত ইসলামের প্রোগ্রাম। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুধু অবস্থান নেব, কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই। আজকে এখানে আমাদের প্রায় 25টির কাছাকাছি বিভাগ এখানে আছেন। এই 25টি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন, আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আপনারা তো হচ্ছেন এখানকার হোস্ট, আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন, ডাক্তারের আশেপাশে থাকেন, আমাদের শিক্ষক বৃন্দ, আমাদের শিল্পী সাহিত্যিক সাংবাদিক যারা আছেন, আমাদের ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা আছেন, তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট। আমরা বলতে চাই আপনারা এসে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে ফেলবেন, আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে এমন ভাবে অবস্থান নেব, শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত। এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবেন ইনশাআল্লাহ? আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাআল্লাহ? এই দায়িত্ব নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি যে সকাল 10টা-11টার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ঢুকতে পারবো না। আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলকিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই। যে সেদিন পেশাজীবীর অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের অলি গলি প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুধী মণ্ডলী আসবেন, নাগরিক বৃন্দ যারা আসবেন, তাদেরকে আমরা মেহমানদারি করানো, তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে 19শে জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ। আসুন আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি, আমাদের ইউনিট ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাব না, আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে 100 জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে, আজকে পেশাজীবী অঙ্গনের দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই প্রত্যেক একজন ভাই 100 জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আছে না নাই? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগেরও হিড়িক আমরা শুনতেছি। যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই, যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায়, আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না, শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না, একসাথে কাজ করেছি মঞ্চে, একসাথে জেলখানায় থেকেছি, একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি, আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন, আপনাদের খাবার আমরা খেয়েছি। এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাফ। কিন্তু যখন আমরা প্রত্যেকে আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে, আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত, হয় দল ঠিক করেন, না হলে দলীয় কর্মীদের আর নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন। এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের 2-3 দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টের, এই 29শে জুলাই, 30শে জুলাই, আগস্ট, 1 আগস্ট, 2রা আগস্ট, 3রা আগস্ট, ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন, কেউ তওবাতিল্লাহ পরে ফিরে আসতেছেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখি। বাংলাদেশের জনগণ আর নতুন কোন ফ্যাসিস্টকে মাছাতারা উঠতে দিবে না এবং দেবে না। সুতরাং আর নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিস্ট, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই দেশের মানুষরা পছন্দ করে। সুতরাং সেরকম একটা প্রেক্ষাপটে আপনি 100 জনকে সাথে করে নিয়ে আসবেন, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। যদি আমরা পৌঁছতে পারি জনগণের কাছে, আমরা যদি জনগণের কাছে আমাদের কথা বলতে পারি, আমরা সেই কাজটা করতে পারব। আজকে এখানে ইউনিট সভাপতি, সেক্রেটারি ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি, ইউনিট মানে হচ্ছে আমাদের সংগঠনের সবচেয়ে, আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন
আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমরা আমাদের আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে সম্মানিত অতিথিকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি কথা শেষ করতে চাই। আমাদের ইউনিট হচ্ছে সংগঠনের সবচেয়ে তৃণমূল কাঠামোর মজবুত অংশ। আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনে ওয়ার্ড কি ভূমিকা পালন করবে, আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনের আপনার বিভাগ কি নির্ভর করবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্লোগান দিয়ে তাকে বরণ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এসেছেন। আমি শেষ করতে চাই যে কথা বলে, আমাদের এই প্রত্যেকটি ইউনিট থেকে আমরা আমাদের সংগঠনের 19 জুলাই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেক ইউনিট কমপক্ষে 200 জনকে টার্গেট করে আমরা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছি, এই নির্দেশনা বাস্তবায়ন করে 7 দফা বাস্তবায়নের জন্য সেদিনের ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা একটা জনসমুদ্রে এমন ভাবে রূপ দিতে চাই, জনগণের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে, তখন মিটফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন, শুধুমাত্র জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে নয়, আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার 2006 সালের 28 অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল, গত 9 জুলাইয়ের ঘটনা আরেকবার বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে একটা লজ্জিত বাংলাদেশে রূপান্তরিত করেছে। এর দায় যারা এর সাথে সম্পৃক্ত, এর দায় যারা রাজনীতির সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অবশ্যই ব্যক্তি এবং দল এই লজ্জিত বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না। আসুন আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী 19 জুলাইয়ের সমাবেশ হবে বাংলাদেশের মানুষের মানবিক রাষ্ট্র বিনির্মাণের সুন্দর বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই বাংলাদেশ বিনির্মাণে, সেই 7 দফা দাবি বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধুর পরিবেশে সাধারণ মানুষ এখন বলছেন, যারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আগামী 19 তারিখের সমাবেশ বাস্তবায়নকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শোরা কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। শ্রমিক কল্যাণ ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পেশাজীবী প্রতিনিধি সম্মেলনের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আজকে মেহমানবৃন্দ এবং প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে। সেটা জাতির প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতির প্রত্যাশা পূরণের জন্য জাতির যে আকাঙ্ক্ষা ছিল 5 আগস্টের পরে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই 19 জুলাই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি সারা সুন্দর দেশ চায়, তারা সকলেই এই সমাবেশে যোগদান করবেন
এই সমাবেশের সাথে একত্রতা প্রকাশ করবেন। এই সমাবেশ হলো অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সকল ধরনের অপশক্তির বিরুদ্ধে এই সমাবেশ। আমরা বিশ্বাস করি এই সমাবেশের মধ্য দিয়ে আগামী দিন একটা সঠিক রাস্তায় উঠবে এবং সেই ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে। জামাত ইসলামের যে সাধ্যবাদ দিয়েছে সেই সাধ্যবাদ মানুষ মেনে নেবে। জামাত ইসলামের এই ফর্মুলা ছিল কেয়ারটেকার সরকার। আজকে জাতি হাতে হারে হারে বুঝতে পেরেছে এই কেয়ারটেকার ফর্মুলা যদি মেনে নিত জাতির জন্য কল্যাণ হতো। আজকে আমাদের সাধ্যবাদ দাবি আমরা বিশ্বাস করি জাতি আগামী দিনে আমাদের এই সাধ্যবাদ দাবি মেনে নেবেন। আমরা এই সমাবেশকে সফল করার জন্য আমরা শুনতেছি বাংলাদেশের পরিবহন শ্রমিক ফেডারেশন এবং ঢাকা মালিক সমিতি তারা পরিবহনের বিরোধী যাওয়ার জন্য, কর্মবৃদ্ধিতে যাওয়ার জন্য একটা সুতা খুঁজতেছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই সুতা ধরে আগামী দিনে যদি তারা পরিবহন ধর্মঘট দেয় অথবা কর্মবিরতি দেয়, আমরা বিশ্বাস করবো তারা শেখ হাসিনার দোষর আমরা দেখাই পাবো, প্রতিহত করবো ইনশাল্লাহ। কোন ধরনের কর্মসূচি দিলে আমি শ্রমিক নেতা হিসেবে বলতে চাই আমরা সকল শ্রমিক নেতাকে চিহ্নিত করবো এবং তাদেরকে আইনের আনা আতায়নে বিচারের ব্যবস্থা করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হক ইনসাফের দেশে মধুর পরিবেশে, হক ইনসাফের দেশে সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মধুর পরিবেশে থাকবো বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর সম্মানিত কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকে এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন। ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরী সেক্রেটারি, এসিস্ট্যান্ট সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের আমাদের পেশাজীবী দায়িত্বশীল এবং পেশাজীবী অঙ্গনে যারা আমরা দায়িত্ব পালন করি, আমাদের সম্মানিত দায়িত্বশীলগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 19 জুলাই আমির জামাতের পক্ষ থেকে, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যে প্রোগ্রাম আমরা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে সেক্রেটারি জেনারেল জাতির সামনে উপস্থাপন করেছেন, আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামের মাধ্যমে পুরো জাতিকে আমরা একটা নাড়া দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল বারবার বলছেন, কিন্তু আমরা দেখছি কখনো এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে আমরা বলছি যে আগে যারা ইতিমধ্যে ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কার করতে হবে। এরপরে আমরা বলছি গ্রহণযোগ্য নির্বাচনের কথা আমাদের দায়িত্বশীলরা বারবার বলছেন, কিন্তু তারা আগের দুইটাকে জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য শুধু নির্বাচনের কথাই বলছেন। আমরা আজকে পরিষ্কার বলতে চাই, যে জন্য জুলাই বিপ্লব ঘটেছিল, যে বৈষম্যের কারণ, যে বৈষম্যের বিরুদ্ধে, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার এবং তাদের যে দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামী 19 তারিখের যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে যারা আজকে চাঁদাবাদীর সাথে জড়িত, দখলবাদীর সাথে জড়িত, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আমরা সতর্ক করতে চাই যে 19 তারিখের প্রোগ্রামের মাধ্যমে আমরা নতুন আরেকটি জুলাই বিপ্লবের আমরা পুরো জাতিকে আমাদের আমির জামাত দিক নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা অনুযায়ী ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ গঠন হবে এবং আগামী বাংলাদেশ পথ তৈরি করবে নতুন করে। আমি এই জন্য আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব
যে আমরা স্ব অবস্থান থেকে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা সেই ভূমিকা রাখতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। যদিও আমাদের মহানগরী সেক্রেটারি বলছেন যে 100 জন, আসলে আমরা তো আমাদের দক্ষিণেই এই প্রোগ্রাম হচ্ছে, আমরা তো 100 থেকে 200 আমরা এটা মানে আনার ব্যবস্থা করতে পারি কিনা ইনশাআল্লাহ। আপনারা যদি আমরা সবাই মিলে এই প্রোগ্রাম বাস্তবায়নে এখন থেকে নিরলস চেষ্টা করি, তাহলে আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা বাস্তবায়ন হবে। আর জাতি গঠনের জন্য, আমরা এই সমাজ বিনির্মাণের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, জাতিকে যে স্বপ্ন দেখাতে চাই, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য 19 জুলাই হবে একটি দিক নির্দেশনামূলক দিন। আসুন সেই দিন আমরা মানে লোকারণ্য করি, ঢাকা শহরকে নতুন ভাবে আমরা মানুষকে জানানোর চেষ্টা করি, পুরো জাতিকে আমরা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। এই কথা বলি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পেশাজীবী বিভাগের অন্যতম দায়িত্বশীল, আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সম্মানিত শহর সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার শেখ আল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পেশাজীবী দায়িত্বশীল বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, সংগঠনের শ্রদ্ধেয় জননেতা, সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরীর সম্মানিত আমির, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মহানগরীর সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আজকের যে জন্য এটা প্রধান অতিথি কথা বলবেন, আমি শুধুমাত্র একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জাতির যে কোনো প্রেক্ষাপটে সাধারণ জনতার পাশাপাশি পেশাজীবীদের সবসময় উল্লেখযোগ্য একটি ভূমিকা থাকে। কাজ করে সংগঠন, এক ধরনের কাজ করে পেশাজীবীদেরও সেখানে কিন্তু আপনার এক ধরনের ভূমিকা আছে। আপনারা 5ই আগস্ট সত্যে শহীদ আবরার, ব্যারিস্টার আরমান সহ অসংখ্য পেশাজীবী, তাদের যে ভূমিকা ছিল, তাদের যে ত্যাগ এবং কোরবানি, আগামী দেশ গঠনে এই 19 তারিখের যে সমাবেশ, জাতির সামনে একটা মেসেজ যাবে যে জামাতের অবস্থান কোথায়। একটি দেশ, এই জাতি দেশকে পরিচালনার জন্য জামাত দক্ষ কিনা, জামাতের পক্ষে সম্ভব কিনা, এই মেসেজ জাতির সামনে যাবে। দেশবাসীর সঙ্গে পেশাজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ পরিচালনায় সংগঠনের ভূমিকা থাকবে, রাজনীতিবিদদের ভূমিকা থাকবে, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন সেক্টরাল পিপল ভেরি ইম্পর্টেন্ট। অতএব আমাদের এই ভারসাম্যপূর্ণ কাজ করতে হবে। এই সমাবেশে পেশাজীবীদের আমাদেরকে আমন্ত্রণ জানাতে হবে, তাদের আগ্রহ আছে। আমরা, মাসুদ ভাই বলেছেন যে আমরা সরহদ্দি উদ্যানের চারপাশে বসে আছি পেশাজীবীরা, অতএব এটা অত্যন্ত সারা আছে তাদের। আমাদেরকে এই যে তাদের আগ্রহ আছে, কিন্তু আমাদেরকে আনতে হবে এই সংগঠনের যে আশা আকাঙ্ক্ষা, জাতির প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে পেশাজীবীরা সর্বাত্মক ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী নির্বাচিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সাংবাদিক শহীদুল ইসলাম।
পাল্লার পক্ষে নামবে আমজনতার ঢল চল 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 রে ঢাকা চল 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম চল রে ঢাকা চল 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 রে ঢাকা চল ভোট দেব ভাই পাল্লায় বিজয় দেবেন আল্লাহ পেশাজীবী প্রতিনিধি সম্মেলনের ভোট দেব ভাই পাল্লায় বিজয় দেবেন আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি ভাই পাল্লায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাহমুদ, আজকের এই প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ, সামনে সম্মানিত পেশাজীবী দায়িত্বশীল ভাইয়েরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। তো সেখানে আজকে সেই সমাবেশের অংশ হিসেবে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদেরকে এখানে আহ্বান করেছে সেই সমাবেশটি সফল করবার জন্য। আমরা নতুন বাংলাদেশে আজকে জামাত ইসলামীকে যেভাবে দেখছি, এদেশের মানুষ যেভাবে জামাত ইসলামীকে চায়, সেভাবে জামাত ইসলামী তাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই দাওয়াতকে আরো শানিত করবার জন্য, আরো বেগবান করবার জন্য 19 জুলাইয়ের যে মহাসমাবেশ, সেই সমাবেশ আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বিগত 16 বছর নামবে আমজনতার ঢল সোহরাওয়ার্দীর সমাবেশে লাখো জনতার ঢল চল 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 রে ঢাকা চল যে ফ্যাসিবাদী শাসন ছিল, সেই ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত চল 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 রে ঢাকা চল হবার পর এদেশের মানুষ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। এদেশের মানুষ একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ কাদের হাতে গড়ে উঠতে পারে সেটি আজকে মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পারছে আমার কাছে মনে হয়। সুতরাং আগামী দিনে বাংলাদেশের মানুষ যারা আদর্শের রাজনীতি করে, যারা পেশি শক্তির রাজনীতিকে ঘৃণা চায়, সেই সমর্থনটি বাংলাদেশ জামাত ইসলামীর যারা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশাজীবী সংগঠন, মূল সংগঠন, তাদের নেতৃবৃন্দ এবং তাদের দায়িত্বশীলরা সেই সমর্থন আদায় করে নেবার জন্য তাদের কাছে যেতে হবে। আমার কাছে মনে হয় জামাত ইসলামী যদি এদেশের সাধারণ মানুষের কাছে যেতে পারে, তারা উন্মুখ হয়ে বসে রয়েছে জামাতকে সমর্থন দেবার জন্য। এটি আমার উপলব্ধি, অন্তত এটি আমি মনে করি। সুতরাং বৈষম্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ দেখতে চাই, এদেশের মানুষ দেখতে চাই। এটি জামাত ইসলামের প্রত্যাশা না, এটি এদেশের 18 কোটি সাধারণ মানুষের প্রত্যাশা। তারা আর অতীতে যেমন চাঁদাবাজ, যেমন লুটেরা শ্রেণীর শাসক দেখেছে, সে ধরনের শাসক আর দেখতে চায় না। সুতরাং এদেশের মানুষ সৎ মানুষের শাসন দেখতে চায়, চাঁদাবাজ মুক্ত মানুষের শাসন দেখতে চায়। সুতরাং সেই শাসনের যে প্রত্যাশা এদেশের মানুষের, সেই প্রত্যাশা পূরণ করবার জন্য জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি সেই এগিয়ে যাওয়ার প্রাক্কালে 19 জুলাই যে সমাবেশ আহ্বান করেছে, সেই সমাবেশের সফলতা কামনা করছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সমাবেশটি আপনাদের নিজ নিজ জায়গা থেকে সফল করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই প্রস্তুতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। থাকবো সবাই মিলে মিশে, থাকবো সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী বিভাগ সমূহের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি
সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত মহানগরীর সহকারী সেক্রেটারি এবং একটা জোনের পরিচালক সহ সম্মানিত পেশাজীবী বিভাগ সমূহের দায়িত্বশীল ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সমবেত উপস্থিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা দিন বদলের আন্দোলনে জামাতের আহ্বানে বারবার বলে এসেছি, আন্দোলনে জামাতের আহ্বানে দাড়ি পাল্লার পক্ষে নামবে আমজনতার ঢল, যে যারা শহীদ হয়েছেন পাল্লার পক্ষে নামবে এবং যারা আহত হয়েছেন চল 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 রে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চল রে ঢাকা চল, আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বারবার বলে আসছি ঢাকা চল, ভোট যে আমরা গণহত্যাকারীদের বিচার চাই, যারা খুন করেছে, ভোট দেব ভাই পাল, যারা গুম করেছে। দেবেন আল্লাহ, শুধুমাত্র ভোট দেব ভাই পাল, 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থান নয়, 7.5 বারবার বলে আসছি আল্লাহ মোদের মূল ভরসা। আমরা জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যেই আমরা নির্বাচন চাই। তবে সেই নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্রের সংস্কার হতে হবে, নির্বাচন ব্যবস্থার সংস্কার হতে হবে। যেন তেন করে নির্বাচন সংগঠিত করে আমরা কোন একটা দল ক্ষমতায় গিয়ে আবারও ওই ফ্যাসিস্টের পদধ্বনির সূচনা করবে, এদেশের জনগণ সেটি চায় না। আজকেও আমরা যাত্রাবাড়িতে যে এলাকাকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড বলা হয়, যে এলাকায় সূচনা থেকে 5 তারিখে সন্ধ্যা পর্যন্ত যে এলাকার মানুষগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে অবস্থান করেছিলেন এবং সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে যাত্রাবাড়ি এলাকার মানুষ, সেই যাত্রাবাড়ি এলাকার শহীদ পরিবার এবং আহতদের সাথে আজকে আমাদের পক্ষে নামবে আমজনতার ঢল। সোহরাওয়ার্দীর সমাবেশে মত বিনিময় অনুষ্ঠান ছিল। সেখানে তারা পরিষ্কার বলেছে চল রে ঢাকা চল, যে আমাদের সন্তানদের উপরে যারা আমাদের পরিবারের সদস্যকে যারা খুন করেছে তাদের বিচারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না, এটা তাদের বক্তব্য। তাদের পরিষ্কার কথা, যেন তেন ভাবে নির্বাচনের মাধ্যমে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে, সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হবে না, এটা তাদের বক্তব্য। আমরা আলামত ভালো দেখছি না। 5ই আগস্টের পরে করছেন কারা, চাঁদাবাজি করছেন কারা, টেন্ডারবাজি করছেন, যারা করছেন এদেশের জনগণ তাদের পরিচয় জানে এবং তারাই যে কোনো ভাবে নির্বাচনের জন্য এই সরকারকে উপর্যুপরি চাপ দিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এদেশের জনগণ জানে, এদেশের জনগণের কাছে পরিষ্কার, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণ, এই অপকর্মগুলোর মাধ্যমে দেশের পরিস্থিতিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই। তাদের বক্তব্যের মধ্যে এটি পরিষ্কার যে যদি জনগণের সরকার নির্বাচিত হয় তাহলে
এই পরিস্থিতির পরিবর্তন চলে আসবে। তাহলে কি আপনারা অবিলম্বে নির্বাচনের জন্যই যেন তেন ভাবে একটি নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার জন্য গোটা বাংলাদেশে এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে রাখছে? এটি স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে। এদেশের জনগণ বোকা নয়, এদেশের ছাত্র এবং যুব সমাজও বোকা নয়। 24-এর পূর্ব এদেশের জনগণের যে সচেতনতা, যে জাগরণ, 24 পরবর্তী সচেতনতা এবং জাগরণের সাথে 24-এর পূর্বের তুলনা করলে লাভ হবে না। যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি নতুন মাত্রায় শুরু করবেন, এদেশের জনগণ তা হতে দেবে না। কথায় কথায় একটা রাজনৈতিক দল নিজেদেরকে বড় দল হিসাবে দাবি করেন। 20 বছর তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, যাদের বয়স 20 থেকে 35 বছর পর্যন্ত, তারা ভোট দিতে পারে নাই। তাদের টোটাল জনগণের 35% হচ্ছে তাদের সংখ্যা। সুতরাং এই তরুণ যুবক আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারা যে ভোট দেওয়ার সুযোগ পাবে, তাদের ভোট কোথায় গিয়ে পড়বে তার উপরই নির্ভর করবে আগামী দিনে কারা বড় দল আর কারা ছোট। 20 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের পরিমাণ 3 ভাগের 1 ভাগ, 35% তরুণ ভোট। এই তরুণ ভোটাররা আগামী দিনে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক এবং টেন্ডারবাজদেরকে আগামী দিনে তারা ভোট দেবে না, এটি পরিষ্কার। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন, আমরা এমন নির্বাচন চাই যেখানে জনমতের যথাযথ প্রতিফলন হবে, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল, ফেয়ার ইলেকশনের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এটি যদি করতে হয় অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার ছাড়া যেন তেন ভাবে কোন নির্বাচন এদেশের শহীদ পরিবার চায় না, এদেশের আহতরা চায় না, এদেশের 18 কোটি মানুষ চায় না। কারা চায়? ক্ষমতায় যাওয়ার জন্য যেন তেন ভাবে কারা যেতে চায়, এদেশের জনগণ তাদেরকে পছন্দ করছে না। আমরা যারা রাজনীতি করি, জনগণের পালস বুঝতে হবে। জনগণ কি চাই, কিভাবে চাই, কতটুকু চাই, সেটি উপলব্ধি করেই আপনাকে নতুন মাত্রায়, নতুন ভাবে ভোট দেব ভাই পাল্লাই, বিজয় দেবেন আল্লাহ। ভোট দেব ভাই পাল্লাই, বিজয় দেবেন। জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে 24-এর আল্লাহ মোদের মূল ভরসা, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। ওই যেন তেন ভাবে জনগণকে প্রতারিত করে আগামী দিনে ক্ষমতায় কেউ যেতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামায়াত ইসলামী বাংলাদেশ এই জন্য দাবি করে আসছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে। কোন দলকে বিশেষভাবে সুযোগ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। ডিএমপি কমিশনার সাহেব নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি বলেছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বে নিহত হয়েছে। মিথ্যা কথা, এটা অগ্রহণযোগ্য। পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছে, প্রতি মাসে 2 লক্ষ করে টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সোহাগের কাছ থেকে, কিন্তু তিনি দিতে রাজি হন নাই। যার কারণে তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে শেষে পৈশাচিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, যেখানে পরিবারের সদস্যরা এই বক্তব্য দিচ্ছেন, সেখানে ডিএমপি কমিশনার সাহেব
কাদেরকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছেন জানি না। পরিবারের সদস্যরা দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার 3 জনের নাম কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দিয়ে নতুন 3 জনকে ঢুকানো হচ্ছে। পরিবারের সদস্যরা পরিষ্কার বলেছে নতুন যাদেরকে ঢুকানো হচ্ছে মামলার তালিকায় এরা এই ঘটনার সাথে জড়িত নয়। যাদের নাম এখানে ছিল তাদের নাম পুনঃস্থাপনের জন্য পরিবার দাবি জানিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছি, পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছেন। আর দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকের থানা দিন বদলের আন্দোলনে জামাতের আহ্বানে দাড়ি পাল্লার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। এটি কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ডের সিচুয়েশন নয়, পরিবেশ নয়। আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। তাদের বক্তব্য, বিবৃতি, স্টেটমেন্ট আমাদের কাছে কখনো কখনো এই ধারণা আমাদের কাছে পরিষ্কার করছে, এই ধারণা থেকে জনগণকে রক্ষার জন্য, জনগণকে এই ধারণা থেকে বের করে আনার জন্য তাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তাদের বক্তব্য এবং ভূমিকা কোন একটা দলকে দিতে হচ্ছে। এদেশের জনগণ এটি মেনে নেবে না। এই জন্য আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা বলছি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা ফেয়ার সরকার এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সেই দাবি সূচনা থেকে জানিয়ে আসছি। খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যারা ভূমিকা পালন করেন, 54 বছরে এখন পর্যন্ত নির্দয়ভাবে 1,10 লক্ষের উপরে প্রবাসী রয়েছে। এই সমস্ত প্রবাসীদেরকে বাংলাদেশে তাদেরকে ভোট দেওয়ার জন্য, নাগরিক অধিকার প্রয়োগের জন্য, সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত এই 54 বছরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। খুবই দুর্ভাগ্যজনক। আমরা আমাদের 7 দফা দাবি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমরা সরকারের কাছে বলেছি, আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি যে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলছি প্রক্সি ভোটার নয়, তাদেরকে অনলাইনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা পোস্টাল ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রক্সি ভোটের নামে একজনের ভোট আর একজন দেওয়ার সুযোগ দিলে চলবে না। এখনো যে সময় রয়েছে নির্বাচনের, সেখানে অনলাইনের মাধ্যমে ভোট অথবা পোস্টাল ভোটের ব্যবস্থা করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেই দাবি আমরা 5 আগস্টের পর থেকে আমরা দিয়ে আসছি। আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, জনগণের গণতান্ত্রিক ভোটকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আমরা বলেছি কালো টাকা এবং সন্ত্রাসকে নিয়ন্ত্রণের জন্য আমরা বলেছি একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠনের জন্য আমরা বলেছি সকল দল এবং মতের প্রতিনিধিত্ব যেন আসতে পারে, সেই ধরনের একটি ভারসাম্যপূর্ণ একটি পার্লামেন্ট গঠনের জন্য প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা, যেটি হচ্ছে পিআর। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। যারা কালো টাকায় বিশ্বাস করেন
যারা সন্ত্রাসী কায়দায় ভোট সেন্টার দখল করার প্রতিযোগিতা করেন, যারা জনতনভাবে ক্ষমতায় যেতে চান, তারাই মূলত পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চান না। তারা প্রচলিত পদ্ধতির নির্বাচন চায়, যাতে করে কালো টাকা সন্ত্রাসী মালিক যারা গডফাদার তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকার দায় দায়িত্ব দিয়ে যাতে করে তারা নির্বাচনে জোর করে ভোটের ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এই জন্যই তারা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চায়। একজন ভোটার যদি 43% ভোট পায়, তাদের যে ভোটের যে সংখ্যা, আরেকজন যদি 45% পায়, তাদের যে ভোটের সংখ্যা, গোটা বাংলাদেশের সমস্ত ভোট যোগ হবে সেই দলের ভোটের পক্ষে। বিভিন্ন দলের গোটা বাংলাদেশের ভোট যোগ হয়ে তাহলে এখানে আনুপাতিক হারে সদস্য সংখ্যা দেওয়া হবে, কেন্দ্র থেকে তালিকা দেওয়া হবে। এই তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দল ঠিক করবে কাকে দেবেন, কিভাবে দেবেন। পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে, প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু পিআর পদ্ধতি প্রায় 90টি দেশে নির্বাচন হচ্ছে পিআর পদ্ধতিতে। তার মধ্যে শুধুমাত্র পিআর রয়েছে, আমরা এখনো পিআর পদ্ধতি বুঝি না, পিআর পদ্ধতি বুঝি না। এই পদ্ধতি ইলেকশন হলে এই হবে, ওই হবে, বহু কথা বলা হচ্ছে। আমরা আমাদের 7 দফা দাবির মধ্যে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার এবং আমরা জোর দাবি জানিয়ে আসছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশকে সফল করার জন্য নিশ্চয় পেশাজীবী অঙ্গনে আপনারা নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করছেন। আপনাদের প্রত্যেকটি ইউনিটকে আমরা একটি টার্গেট দিয়েছি। আমরা প্রত্যেকজন প্রথম শ্রেণীর জনশক্তি রোকনদেরকে একটা টার্গেট দিয়েছি, আমরা কর্মীদেরকে একটা টার্গেট দিয়েছি। আমরা ইউনিট, ওয়ার্ড, রোকন কর্মী, সমর্থক সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মধ্য দিয়ে সর্বশক্তি আমরা নিয়োগ করে আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ সম্পদ যা আছে সবকিছুকে আমরা কাজে লাগিয়ে আগামী ওনার মধ্য দিয়ে আমরা আমাদের 7 দফা দাবি আদায় করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়েই আমরা আগামী দিনের বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য একটা ঐতিহাসিক পেশাজীবী হিসাবে প্রত্যেকটি পেশাজীবীর অঙ্গন হচ্ছে গোটা মহানগরী ব্যাপী। সুতরাং এখানে শুধুমাত্র জামাত ইসলামীর কর্মী সমর্থক নয়, আমরা আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষ, বিভিন্ন সচেতন রাজনৈতিক দলের কর্মী সমর্থক, যারা আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ চায়, যারা আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ চায়, যারা আগামী দিনে বসবাসের উপযুক্ত একটি বাংলাদেশ চায়, যারা আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ চায়, যারা আগামী দিনে ন্যায় বিচারের বাংলাদেশ চায়, যারা আগামী দিনে ইনসাফের বাংলাদেশ চায়, যারা আগামী দিনে আধুনিক, উন্নত, বসবাসযোগ্য, প্রশান্তির বাংলাদেশ চায়, সব শ্রেণী পেশার মানুষকে ওই 19শে জুলাইয়ের মহাসমাবেশে, জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং সকল মানুষের কাছে যেতে হবে। ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন, সাংগঠনিক উদ্যোগে কাজ করবেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ফ্ল্যাট এবং বিল্ডিং এ যারা বসবাস করে, আত্মীয় স্বজন এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী, তাদের কাছে আপনাদের দাওয়াত পৌঁছাতে হবে। বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণে 1,20,00,000 মানুষ বসবাস করে, 1,20,00,000 আছে।
আমরা একবার নয়, দুইবার নয়, আমরা প্রতিদিনই 3 বার করে দাওয়াত পৌঁছাতে চাই। পেশাজীবী হিসাবে, পেশাজীবী অঙ্গনের বাইরেও আপনাদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, বন্ধুত্ব আছে এবং পরিচিতি আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী আছে। সবার কাছেই আমাদের 19শে জুলাইয়ের আহ্বান পৌঁছে দিতে হবে, বারবার পৌঁছে দিতে হবে, অসংখ্যবার পৌঁছে দিতে হবে এবং এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করব যাতে করে 19শে জুলাই ঢাকা মহানগরী একটা জনসমুদ্রে পরিণত হয়। 54 বছরের বাংলাদেশ যা দেখে নাই, 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে এদেশের জনগণের কাছে তাই আমরা উপস্থাপন করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই জন্য সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আজকে যারা প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এখন থেকে 19 তারিখ পর্যন্ত আমাদের এই যে সমাবেশ, এই সমাবেশ দেশ রক্ষার সমাবেশ, এই সমাবেশ 24শে জুলাই আগস্ট আন্দোলনের চেতনাকে ধারণ করার সমাবেশ। এই সমাবেশ 24শে জুলাই আগস্টের যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়নের সমাবেশ। এই সমাবেশ এদেশের 18 কোটি মানুষের স্বপ্ন পূরণের সমাবেশ। এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরির সমাবেশ। এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশ তার পথ কোন দিকে হবে, বাংলাদেশের জনগণ কোন দিকে অগ্রসর হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী দিনে কাদেরকে বেছে নেবে দেশ এবং জাতিকে পরিচালনার জন্য, কাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবে, সেটি নির্ণয় করার জন্য একটা মাইল ফলক সমাবেশ হবে 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে। ইনশাআল্লাহ আমাদের সমাবেশ শুধু আমাদের জন্য নয়, আমাদের সমাবেশ শুধু জামাত ইসলামীর জন্য নয়, আমাদের সমাবেশ হচ্ছে আগামী দিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষার জন্যই জামাত ইসলামী বাংলাদেশ একটা শক্তি, সেই শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের 19শে জুলাই জাতীয় সমাবেশ। সুতরাং এইটি আমাদের জনগণকে বুঝাতে হবে এবং আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সেই লক্ষ্য পূরণের জন্য এই সমাবেশকে একটা ঐতিহাসিক গণজাগরণ তৈরির মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করে নেব এবং তার ঢেউ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা বলতে চাই যে আসুন আজকে থেকে নিয়ে আমাদের ব্যবসায়িক কার্যক্রম একদম যতটুকু না করলে নয়, আমাদের চাকরির দায়িত্ব যতটুকু রয়েছে ঠিক ততটুকু আমরা যতটুকু সম্ভব পালন না করলে নয়, সেগুলো করে আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামগ্রিক কার্যক্রমকে আমরা কমিয়ে এনে আমাদের 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভাকে আমরা কাজে লাগাবো। আমরা সোচ্চার থাকব, আমরা অনলাইনে সোচ্চার থাকব, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার থাকব, আমরা ফোনের মাধ্যমে ভূমিকা রাখবো, আমরা সরাসরি প্রতিদিন তিনি মাঠে নেমে লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দেব, পেশাজীবীদের কাছে আমরা পৌঁছে দেব। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে যার যে পেশা রয়েছে সেই পেশার সাথে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানে বডিলি ইনভলভ হয়ে, বডিলি উপস্থিতে আমরা মানুষের কাছে বারবার আমরা দাওয়াত দেব এবং 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশকে সফল করার জন্য একটা গণজাগরণ আমরা 19শে জুলাইয়ের আগে রাজধানীতে তৈরি করতে চাই, যে গণজাগরণের ঢেউ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সেই দিন গোটা রাজধানী হবে জামাত ইসলামী বাংলাদেশের স্টেজ এবং গোটা বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধরনের একটি পরিবেশ তৈরির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল, এই দলের প্রতি
ইতিমধ্যে জনগণের যে আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, সেই আস্থা এবং ভালোবাসাকে আগামী দিনে শক্তিতে রূপান্তরিত করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। হবে জাতীয় সমাবেশকে সর্বতভাবে সফল করার জন্য আমরা আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়োজনটিকে সফল করেন, সার্থক করেন, নিরাপত্তা দান করেন এবং পাশাপাশি যাতে করে একটি সফল জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন বদলের আন্দোলনে জামাতের আহ্বানে দাড়ি পাল্লা চোখে নামবে আমজন সম্মানিত উপস্থিতি, সারা দেশে একই কথা, সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাইয়ের সরোয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে আমাদের এই প্রস্তুতি মিটিং এ ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের এই সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আমাদের সকলের আকাঙ্ক্ষা, আগ্রহ, সকলের ডেভোশন এবং চিন্তা চেতনার এখন কেন্দ্র হচ্ছে সরোয়ার্দী উদ্যান। কি বলেন? সেই মহাসমাবেশ সফলের জন্য, জাতীয় সমাবেশ সফলের জন্য ঢাকা মহানগরীর পেশাজীবী বিভাগের এই দায়িত্বশীল সম্মেলনের প্রিয় ভাজন সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার প্রিয় পেশাজীবী বিভাগের সর্বস্তরের দায়িত্বশীল ভাইরা, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য সারা বিশ্ব এবং এই দেশের 18 কোটি মানুষের কানে, তাদের হৃদয়ে, তাদের চেতনায় একটি স্মরণ জাগাবার জন্য এই জাতীয় সমাবেশের সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেছেন। আর আজকে ঢাকা মহানগরী দক্ষিণ পেশাজীবী বিভাগকে এই জাতীয় সমাবেশ সফল করার জন্য কি কর্তব্য, কি দায়িত্ব তা বুঝিয়ে দেওয়ার জন্য যে ডাক দিয়েছিলেন, সেখানে আপনাদের সঙ্গে আমাকেও মিলিত হওয়ার তৌফিক দিয়েছে। আমরা এ কারণে সবার একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে অনেকক্ষণ ধরে তো আপনারা বসলেন, বক্তৃতা শুনলেন, ঠিক আছে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাতও উঁচু করলেন, ঠিক আছে, সব বললেন, ক্লান্ত হয়ে যাননি তো? কথা একটু 2-1 মিনিট যদি আমি বলি বা একটু লম্বা খাটো কি হয় তা বলতে পারি না, কিছু কথা গোছাইছি সেটা বলবো, সেই পর্যন্ত সবর করবেন কিনা? ইনশাআল্লাহ জোর আছে, তাতে বোঝা যায় যে শুনবেন। আমি আপনাদের এই রেসপন্স দেখে, নেতৃবৃন্দের বক্তব্যে যে সাড়া দেখলাম, তাতে আমি সাহস করে আমি একটা পরিকল্পনা তৈরি করছি। কারণ এইটা আপনারা যদি বলেন যে আপনি সাহস করে বলেন, আমরা এটা বাস্তবায়ন করে দেব, দেবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন এই জাতীয় মহাসমাবেশ কেন গুরুত্বপূর্ণ, কি কারণে এটাকে বড় করতে হবে, কি কারণে সফল করতে হবে, এইটার ফজিলত কি আর বয়ান করার দরকার আছে? এই বক্তৃতা তো এতক্ষণ হলো, আমরা সারা দুনিয়াকে দেখবো, বিশ্ব মিডিয়া দেখবে, বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে 19 জুলাইয়ের এই জাতীয় মহাসমাবেশ একটি জাগরণ, একটি আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আমাদের উপরে যে জুলুম করা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড, সকলের প্রতি সম আচরণের যে দাবি আমরা করেছি, যে সংস্কারের দাবি আমরা করেছি,
অপরাধীদের বিচারের যে দাবি করেছি, আরো যত দাবি করেছি, এটা যে কথার কথা নয়, বাদ নয়, বলতে হয় তাই বলছি, এটা কোনো পলিটিক্স নয়, এটা যে হৃদয়ের দাবি, এটাকে উচ্চকিত করতে হবে এই মহাসমাবেশে আমাদের লোক উপস্থিতির মধ্যে দিয়ে। এটা একটা বিরাট দায় আমাদের। একটা অপশক্তি শুধু বাংলাদেশে নয়, বাইরের পরাশক্তি অপশক্তি চাচ্ছে 24-এর অভ্যুত্থানের পর জামাত ইসলামকে আল্লাহ তাআলা যে মর্যাদার স্থানে উঁচুতে নিয়ে গিয়েছেন, সেই জায়গায় যাবার পথে তারা কিন্তু নতুন করে বাধা দেবার নানান ষড়যন্ত্র শুরু করেছে। একটি চক্র, ফ্যাসিবাদী চক্র আমাদের নিষিদ্ধ করেছিল, শিবির নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ, অফিস বন্ধ, নেতৃবৃন্দের ফাঁসি ছিল একটা প্রতীক, তাও নষ্ট করেছিল। মহান আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আকাশে সমুন্নত করেছে। এখন আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশে পরীক্ষার সামনে হাজির করেছেন। আমি যে তোমাদের নিয়ামত দিলাম, তুমি সেই নিয়ামতের কি পরিমাণ কৃতজ্ঞতা দেখাতে পারো, এটাই তার প্রমাণ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের শুকর যত করবে, তোমাদের নিয়ামতকে আমি তত বাড়িয়ে দেব। এই নিয়ামত তোমরা বাড়িয়ে নিতে চাই না? ঘর থেকে বেরোতে পারতে না, ড্রয়িং রুমে বসতে পারতে না, লেখাপড়া করতে পারতে না, নেতাদের মৃত্যুর আর ফাঁসির খবর শুনেছ। আমি সেই কালো যুগ পার করে একটি নতুন যুগের উত্থান আমি ঘটিয়ে দিয়েছি। আমরা সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ, তোমার এই কুদরত, তোমার নিয়ামতের প্রতি আমরা সিজদায় পড়েছি। আমাদের জান প্রাণ দিয়ে 19শে জুলাই প্রমাণ করবো আমরা তোমার গোলাম, তোমার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো না। এই কৃতজ্ঞতার জন্য সবাই রাজি আছেন? আমি প্রায় বলি, ঢাকা মহানগরী দক্ষিণের প্রোগ্রামে আসলে, মাইকে বলবো না, কি বললো, ও দক্ষিণের প্রোগ্রামে আমি বলি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, রাজনীতির রাজধানী, সংগঠনের রাজধানী, নাকি বলেন? আর জনসভার স্থানটাও হচ্ছে ঢাকা দক্ষিণের মধ্যে। এই ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর রাজধানীর যত টেরিটরি, যে পেরিফেরি, তারও একটা হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। সরাইল উদ্যান মাঝখানে, চারিদিকে অফিস, আদালত, সচিবালয়, প্রেস ক্লাব, যমুনা, বঙ্গভবন, রাজনীতির প্রাণকেন্দ্র প্রেস ক্লাব, প্রশাসন, সারা দুনিয়ার আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক জোন, কূটনীতিবিদরা যেখানে আসে যায়, মিটিং করে, বৈঠক করে, সব কিছুর প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ। মহানগরী আমির বললেন 2 কোটির বেশি লোক, না 1 কোটির বেশি লোক এখানে বাস করে? 1.5 কোটি। তো 1.5 কোটি লোকের মধ্যে বসবাস করে আমরা এখানে 10-15 লক্ষ লোক হাজির করতে পারি না? কোনো ব্যাপার না। এখন রাজনীতিতে একের পর এক যে ঘটনা ঘটছে, আমি মনে করি এই জনসভা সফল ইসলামী জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে। চিন্তা করেন, কথা সবাই বলেছেন, কিন্তু আমি না বললে আমার বিবেকের কাছে আমি স্বস্তি পাচ্ছি না। ব্যক্তি যাই হোক, ব্যক্তি যেই হোক, যেভাবে নজিরবিহীন ভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের বিবেক টানছে, চোখের পানি ফেলছে অনেকে। সারাদিন আজকে অনেকে বলেছে, কাল রাত থেকে বলছে, ওই দৃশ্যটা 1 সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না, ঘুমাতে পারে নাই অনেকে। তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে, বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করো। হ্যাঁ, বাংলাদেশে অনেক সহিংসতা হয়, মারামারি হয়, রাজনৈতিক সংঘাত হয়, 2-1টা খুনের ঘটনা ঘটে, অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি। কালকে আমরা কি দৃশ্য দেখলাম, মনে হলো ভিডিওটা একদিন আগে করা, ওরা ছেড়েছে বোধহয় দেরিতে, আগের দিনের ঘটনা। বাংলাদেশের নজিরবিহীন ভাবে সেই আইয়ামে জাহেলিয়াত যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা, যেগুলো বিবেকবান কি আমরা দেখলাম। আমার মন বলছে, কোন দল, মত, ব্যক্তি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই, যাদের ইঙ্গিতে, যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেক দিন। এই পাথরের বোঝা আপনাকে অনেক দিন বহন করতে হবে। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন,
নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। এই কি তার আলামত? সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এটা রাজনীতির একটা অপকালচার, অপসংস্কৃতি শুরু হয়েছে। মহানগরী অমিত সাহেব বলেছেন, কোন কলা কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, যিনি ভিকটিম, যিনি স্বামীহারা হলেন, সব খবর তিনি জানেন, তিনি বলবেন এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আরেক কথা। তা কি হলো? কিন্তু আওয়ামী লীগের আমলেই তো এরকম দেখতাম, তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন। কিন্তু শেখ হাসিনা দিস্তায় বিচার তদন্তের আগেই কইতো এটা জামাত শিবির করছে, বুঝতো না? তা আমরা যে বক্তৃতাটা করি, কথা বলতে আমাদের লজ্জা হয়, বেদনা লাগে। আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন, সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে, কথা খালি বলেন। এসব দেখলে কি বলবো আপনি বলেন? যে কালো যুগ আমরা পার করেছি একসঙ্গে রক্ত দিয়ে, তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে আমরা কি বলবো? আপনি স্বভাব বদলান। কোন প্রশাসন, কোন পরাশক্তি, কোন পুলিশ, কোন র্যাব, কোন মিলিটারি আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু রক্ষা করতে পারে নাই। মানে যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান, মৃত্যুর পর মৃত্যু, বিভীষিকার পর বিভীষিকা, যা আপনি ঘটিয়েছিলেন, যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন, এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা, পৈশাচিক উন্মত্ততা, এত বড় ঘৃণ্য কাজ, লোমহর্ষক কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে। সব মহলে আজকে আলোচনা হচ্ছে। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের সম্মানিত আমির জামাত চীন সফরে আছেন, সেখান থেকে গভীর রাতে তিনি কথা বলতে পারছিলেন যে আপনারা কি করছেন, কি হলো, এই নিষ্ঠুরতা দেশে হচ্ছে। আমি প্রশাসনকে বলবো, এমন কোন ভূমিকা পালন করবেন না যেন খুনিরা রক্ষা পেয়ে যায়। যেই হোক, দল মত আমাদের কাছে প্রশ্ন নয়, সে মানুষ, সে আশরাফুল মাখলুকাত। কোন শত্রু তো মানুষ এই দৃশ্য দেখতে পারে না। এটা খুনিদের গ্রেফতার করা হোক, বিচার করা হোক। আমরা এই জনসভা সফল করার চেষ্টা করতে চাই। আমরা মেসেজ দিতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, রাজনৈতিক দলকে, দেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ তাআলার নাজিল করা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জান মাল সম্পদ নিরাপদ থাকবে, ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না, বেকারত্ব থাকবে না, লুটপাট থাকবে না। তোমরা একবার সব দলকে তোমরা দেখেছো, একটা দল, একটা আদর্শ, মানুষের সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে, সব দল পরীক্ষা হয়ে গেছে। কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে। সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো, নিষ্ঠুরতা, এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে একটি মানবিক বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমির জামাত, সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন, সেই জায়গাটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। ইনশাআল্লাহ আমাদের আমির জামাত বলেছেন, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় খোলাফায়ে রাশিদিন, পরবর্তী যুগের ন্যায়পরায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা, যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের ওয়াদাকে রক্ষা করতে চাই। আগামী 19 জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না, জামাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে, তাদের সে শক্তি আছে, সেই আস্থা আমাদের আছে। We are ready to take the responsibility of the nation.
আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকার যোদ্ধারে আসতে হবে। কোন পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, কোন পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না সুস্থভাবে। এই প্রতিজ্ঞায় যদি রাজি হন, তাহলে আমি শুধু পেশাজীবী সংগঠনের কাছে 2 লক্ষ লোক চাই। এই পেশাজীবী রাজি আছেন তো? ভাগ করে দেবো, আপনারাই শুধু 2 লক্ষ লোক ইনশাল্লাহ আনতে পারবেন। আমি যে তথ্য পেলাম, এই পেশাজীবী যে 25টা বিভাগ আছে আপনাদের সঙ্গে, 26টা বিভাগ, 1000-এর বেশি ইউনিট আছে, ছোট ছোট 1100 ইউনিট আছে। আছে তো? শুনে বুঝে কথা বলবেন, খালি জি বলবেন না। আমি কিন্তু সরকার যোদ্ধানে খোঁজ নেব, ঠিক আছে? এখন 2 লাখ লোক আমি বুঝাই দিই, কনফার্ম করে দেবেন আমাকে। প্রথম কথা হচ্ছে যে আমি 1100-1150 ইউনিট আছে, আমি দুর্বল, নিষ্ক্রিয়, সবল এসব থাকতে পারে বলে 100 বাদ দিয়ে দিলাম। কত থাকলো? 1000 ইউনিট তাজা আছে, জান আছে, প্রাণ আছে, হ্যাঁ, রুহটা নড়তেছে, ইউনিটে নড়তেছে না? এই জীবন্ত আছে আমার 1000 ইউনিট। সেই ইউনিটে দায়িত্বশীল এখানে আছে। আমি এইসব ইউনিট দায়িত্বশীলকে নিউক্লিয়াস বলি। ফিজিক্সের ছাত্র যারা, তারা বুঝবেন। আমি আগের দিনে মহানগরীর থানা আমিরদের সম্মেলনে বলেছি, ফিজিক্সের একটা টার্ম হচ্ছে নিউক্লিয়াস, শক্তির কেন্দ্র, যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয়। ইউনিট হচ্ছে আমাদের সংগঠনের নিউক্লিয়াস। ওখানেই দাওয়াত, ওখানেই লোক তৈরি, ওখানেই রোপণ হয়, ওখানেই বাইতুল মাল, ওখানেই ভোটার, ওখানেই মিছিলে লোক আসে, ওখানেই জামাতের মেসেজ যায়, ওখানেই দাওয়াতি কাজ হয়। ইউনিট যদি জীবন্ত না হয়, তো কোনো মহানগরী থানার কোনো মূল্য নাই। ওটা হচ্ছে মানুষের হার্ট। হার্ট যদি সুস্থ না থাকে, চেহারা আর চুল আর হাত বাহু যতই নাদুস নুদুস হোক, এইখানে যদি 3টা রিং পারো আর বাল্ব যদি ছোট থাকে, কোনো চেহারায় কাজ হবে। তো সংগঠনের হার্ট হচ্ছে ইউনিট। তা আমি তো সেই হার্টের সাথে কথা বলতেছি, নিউক্লিয়াসের সাথে কথা বলতেছি, নাকি বলেন? এখন আমার সামনে ধরে নিলাম 1000 ইউনিটের নিউক্লিয়াস, তারা এখানে আছে, নিষ্ক্রিয় দুর্বলতা বাদ দিলাম। আপনারা একটা ইউনিটে 10টা কাজের লোক টেনে বের করতে পারবেন না? সমর্থক কর্মী তো অনেক আছে, আপনি কাজ দিলে যা বলবেন তাই শুনবেন, অ্যাক্টিভ 10টা লোক খুঁজে বের করবেন, পারবেন? আগে হাত তুলে দেখান যে আমি 10টা লোক, আমার ইউনিট থেকে 10টা লোক অ্যাক্টিভ লোক বের করবেন, আপনি যা কাজ দেবেন তা সে করবে, পারবেন? গেল পয়লা দফা পাস। 2 নম্বর হচ্ছে এই 10টা লোকের একজনকে, যেহেতু কাজের লোক বলছি, ভালো কর্মী তো বাছাই করবেন, 10 জন বাছাই করবেন। আর একটা সুবিধা আছে আপনার, আমাদের তো শ্রমিক ইউনিট আছে, দর্জি ইউনিট আছে, সাধারণ দোকানদারের ইউনিট আছে, আবাসিক অনেক ইউনিট আছে। পেশাজীবী ইউনিট একটা দিক থেকে এক্সেপশনাল, সেটা এখানে 100% লোক শিক্ষিত, 100% লোক হচ্ছে শিক্ষিত, বুঝবান, সচেতন, দায়িত্ববান, তাদের বিবেক আছে, তারা একটা কথা বললে বোঝে, 5 বার বলা লাগে না। এরকম লোক না আপনারা? নাকি নিজের উপর আস্থা নাই? এরকম লোক তো। সেই জন্য আমি একটু দায়িত্ব দিচ্ছি, 10টা কাজের লোক বের করবেন আজকে গিয়ে। মাথার মধ্যে এখন প্ল্যান করে ফেলেন সব, সকালে গিয়ে 10 জন দেখে বসবেন। 10 জনকে, একজনকে 20টা লোককে দাওয়াত দিতে দায়িত্ব দেবেন। আপনি 10টা লোক বের করলেন তো, একজনকে বলেন তোমার দায়িত্ব 20 জন লোক তুমি 19 তারিখে মাঠে নিয়ে যাও। তোমার ভাই হোক, চাচা হোক, বন্ধু হোক, কলিগ হোক, অফিস হোক, দোকানদার হোক, পেশাগত বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, জামাতের ফরম পূরণ না করে করুক, তোমারে ভালোবাসে, জামাতের বক্তব্য শুনতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়, যে কোনো কনসিডারেশনে আপনার প্রতি মহব্বত আছে, তুমি একটা মানুষ, তোমাকে 20টা লোকের দায়িত্ব দিলাম। এটা কি কঠিন কাজ হবে? কাকে দিচ্ছেন? ওই যে 10টা কাজের লোক, তার একজনকে দিচ্ছেন। মনে থাকবে তো? লোক যদি আপনার একজন 20টা লোকের দায়িত্ব নেয়, তাহলে আপনার লোক কয়জন কাজের? 10, 20, 10 কত হলো? হলো তো? অঙ্ক ভালো, নিজের অঙ্ক ভালো করে করেন। এই অঙ্ক কিন্তু আপনারই করতে হবে, আমি কিন্তু করবো না। প্রথম কি বলেছি? 10টা লোক খুঁজে বের করবেন, কামের লোক। এই 10 জনের একজনকে 20টা লোককে দেওয়ার দায়িত্ব দেবেন। রাজি আছেন? এখন তো হাত তুলতে হবে, সেকেন্ড হাত তোলা, প্রথম হাত তুলছেন। একজনকে 20 জনের দায়িত্ব দিতে হবে।
2টার আগে সোহরাওয়ার্দী উদ্যানে যাইতে হবে। কিভাবে যাবেন সে টেকনিক পরে বলতেছি, কিন্তু রাজি তো? রাজি। তাহলে 1000 গুণ 10 কত হলো? না, প্রথমে লোক ইউনিট পলিসি 1000, 10 জন কাজের লোক 10,000। এই 10,000 লোক প্রতিজনে 20 জন করে লোক দাওয়াত দিচ্ছেন। 10,000 গুণ 20 সমান সমান কত? 2 লাখ। আমি কত চাইছিলাম? অঙ্ক মিলছে? হাসে, বলে ভাবতেছে কি একটা ভেজালে পড়লাম নাকি? কোনো ভেজাল না। এই অঙ্ক যদি মিলাইতে পারেন জীবন শান্তি পাবেন। কি বলেন? শান্তি পাবেন। 2 লাখ লোক, ঢাকা মহানগরী অনেক থানা আছে, আমি সব জায়গার কথা মহানগরী আমির সাহেব দেবে বাক করে। আমি শুধু পেশাজীবী, যেহেতু শিক্ষিত, সচেতন, বিবেকবান, আপনাদেরকে আমি দিলাম। আপনারা 2 লক্ষ লোক 2টার আগে সোহরাওয়ার্দীতে জমা দেবেন তো ইনশাআল্লাহ? নাকি কোনো দুর্বলতা আছে কারো? নেই। এখন কিভাবে নেবেন? তরিকাটা বাতলাই দিই, ঠিক আছে? তরিকাটা বাতলাই দেবো। কিভাবে নেবেন? এই যে দাওয়াতি কাজ যদি করলেন, আপনার 10টা কাজের লোক পাইছেন তো অ্যাক্টিভ, ওদের একটু চানাচুর মুড়ি খাওয়াবেন। সিঙ্গাড়া, খিচুড়ি, গোশ, রুটি যদি নাও খাওয়াতে পারেন, সকালে ডাকবেন যখন এই 10 জনকে, একটু চানাচুর মুড়ি টুড়ি খাওয়াবেন। আর যদি মনে করেন না ভাই আমি একটু নাস্তা পানি করাতে পারবেন 10 জনকে, পারবেন না, খাওয়াবেন। খাওয়াইয়ে এই কাজ বুঝেন। 10 জন আইছো, তোমাদের প্রত্যেকের 20টা করে লোক দাওয়াত দিতে আমার জন্য। প্রতিদিন কাজ করবা, সন্ধ্যা হলে আমার খবর দিয়ে যাবো কয়জন হয়েছে। দরকার সে নাম লেখুক 20 জনের। সারাদিন হাঁটবে, অফিস আদালতে কাজে কামে যাবে, যে কজনে বলেছে তার গোড়ায় টিক দিয়ে দেবে। আজকে 5 জন হয়েছে। সময় তো আছে 1 সপ্তাহ। সময় আছে কয়দিন? আজ কয় তারিখ? 12, 19, 1 সপ্তাহ ধরা যায় তো। যেহেতু ফজর পরে কাজ শুরু হইতেছে, অফিসে থাকুক আর বাসায় থাকুক, সকাল বিকেল কাজ কাম কিন্তু সারাই লাগবে। কালকের দিন মিস দিলে কিন্তু লস। নাস্তা করাবেন, বহু সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলছে খাওয়াও মানুষ, যত খাওয়াবো। আমাদের নায়েবে আমির কেন্দ্রীয় মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, চেনেন তো সবাই, বড় আলেম ছিলেন। উনি বলতেন পরোয়ার মানুষকে খাওয়াবা, মানুষের হলকুমের নিচে কিছু দিয়ে দিবা, দেখো অনেক লাভ আছে। মুরব্বী মানুষ তো বোঝে, অনেক জ্ঞানী লোক। তারপরে একটু নাস্তা খাওয়া নেই 10 জনদের, পারবেন তো? 10 জনকে নাস্তা খাওয়াইলে সওয়াবও হলো, ওদিকে 2 লাখ মানুষ হলো, বিরাট ব্যাপার। এখন 20টা লোকের নাম সে লিখে ফেলবে, 7 দিন ধরে দাওয়াতি কাজ করবে আর রাজি করাবে। কাগজটা পকেটে থাকবে, সন্ধ্যাবেলায় ফিরবে আর যে কয়টা হয়েছে টিক চিহ্ন দেবে, আর আপনাকে প্রতিদিন রিপোর্ট দেবে যে আমার 20-এর 2 হয়েছে, 5 হয়েছে, 7 হয়েছে, 10 হয়েছে। এই করে 18 তারিখ সন্ধ্যার মধ্যে 20 হয়ে যাবে। সবাই রাজি আছেন? কেন? পয়লা টেকনিক। দ্বিতীয় কাজ হচ্ছে যে রওনা দেবেন, টাইম যদি 2টা হয়, স্থান যদি সোহরাওয়ার্দী হয়, তাহলে আপনার ইউনিটের লোকেরা যেখানে থাকে সেখান থেকে কয়টা রওনা দেওয়া লাগবে, ওদেরকে কোথায় আপনি একত্রিত হতে বলবেন। ওই 20 জন লোক, আপনি যদি টাকাটা কিনা খালি বলে বাড়ি চলে আসে, কিন্তু গেল কি গেল না তো বুঝবেন কিভাবে? ওই 20 জন আপনি ফোন করে হোক, ডেকে হোক, একটা জায়গায় আপনি যদি বলেন ভাই আমার বাসা দূরে, আপনার কাছে আসতে পারছি, আমি যাচ্ছি, তাহলে রওনা দাও, তুমি রওনা দিয়ে বলো। কনফার্ম করতে হবে। একজনের দায়িত্ব মাত্র 20টা লোককে কনফার্ম করে, পার এক জায়গায় অ্যাসেম্বল করেন, আপনি সেখানে অমুক জায়গায় আসছেন, তোমরা সব এখানে আসো। একটা স্থান ঠিক করা, দায়িত্ব ঠিক করা, নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেবেন। যদি বেশি লোক দুর্বল হয়, বলে ঠিক আছে এই 5 জনের দায়িত্ব তোমার, এটার দায়িত্ব তোমার, করে আপনি দায়িত্ব নির্দিষ্ট করবেন। এবং একত্রে দক্ষিণ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য আমি তো মনে করি নিজের মধ্যেই তো মিটিং, তো মিছিল করে চলে যাওয়া যায় নাকি বলেন? মিছিল করে চলে যাবেন। আপনি যদি গাড়ির জন্য অপেক্ষা করেন, টেম্পু লাগবে, প্রাইভেট লাগবে, বাস আছে কই, ট্রাক আছে কই, মিছিল করে চলে নিশ্চয়ই মহানগরীর পক্ষ থেকে নির্দেশনা আছে, যাওয়ার একটা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ে যাবেন, সোজা চলে যাবেন। যানবাহনের অপেক্ষা করা যাবে না, ঠিক আছে? যানবাহন বিশ্বস্ত না, ও টাইম মতো আসতে না পারে, ওর হাওয়া চলে যেতে পারে, ও ট্রাফিক জ্যামে পড়তে পারে। সবচেয়ে বিশ্বস্ত একটা গাড়ি আছে, ওটার নাম হচ্ছে লেগ মেল। ওটার নাম কি? লেগ মেল, যার কোনো ট্রাফিক জ্যাম নাই, যার হাওয়া যায় না, সুস্থ থাকলে চলে গাড়ি, নাকি বলেন? এই লেগ মেলের উপরই আল্লাহ ভরসা করে আস্থা রাখবেন, টাইমলি আসবেন এবং চলে যাবেন। নেক্সট কথা হচ্ছে বর্ষা মৌসুম চলছে, আষাঢ় শ্রাবণ মাসের মৌসুম। আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখলাম, আবহাওয়ার যে
ফোরকাস্ট আসলো তাতে 19-20 পর্যন্ত একটা বর্ষার আবহাওয়া 2 দিন আগে আমি দেখলাম, কিন্তু গত আজ আর কাল বর্ষা না, আলহামদুলিল্লাহ। তো দেখা গেল যে আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস অনেক সময় ফেল করে, কি ফেল করে কিনা বলেন। তা আমরা আবহাওয়ার যে মালিক, বৃষ্টির যে মালিক, আসমানের মালিককে জন্য দোয়ায় বলি, হে আল্লাহ তুমি মাহফিলের দিনে আবহাওয়াটা ভালো রাখো। আপনারা দোয়া করবেন। আর আল্লাহ তাআলা যদি চান যে তোমরা এত জজবা, এত পরীক্ষা দিতে চাইছো, দিয়ে একটু বৃষ্টির টেস্ট হয়ে যাক কিরম ইমান আছে, তা তো রাজি আছি নাকি বলেন? রাজি আছেন তো? প্রথমে চাবো আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, হাতি মরলিও লাখ টাকা, বাঁচলিও লাখ টাকা। বর্ষা আসলে কি করবেন? ধরলেন ভালো হইলে তো আর কোনো মস্ত লাগলো না, যদি বৃষ্টি আসে দৌড় মারবেন নাকি? আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, কিন্তু বৃষ্টি আসলে দৌড় মারবেন, এরকম হবে না তো? খবরদার, খবরদার, জায়গায় বসে থাকবেন, জায়গায় বসে থাকবেন। ভাই ব্যক্তিগত কাজে আমরা অনেকে ভিজি না, ছাতা নাই, অফিস থেকে যাচ্ছি, মাঠে ঘাটে যাচ্ছি, অফিসে যাচ্ছি, ভিজে গেছি। এত বড় ঐতিহাসিক প্রয়োজনে আমি 1 ঘন্টা ভিজলাম, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে সাহায্য চাবো, যে কোনো অবস্থার জন্য আমরা তৈরি থাকবো। বৃষ্টি হলে আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ, পুরো মাঠ আমরা বসা থাকবো। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে মাঠে একটু বসবার ব্যবস্থা করা, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে এই যে একটা কমিটি আমি জামাত করে দিয়েছেন, সেই কমিটির পক্ষ থেকে অনেকগুলো বিভাগ করা হয়েছে, 7টা-8টা সাব কমিটি করা হয়েছে। স্বেচ্ছাসেবক, পানি, স্যানিটেশন, ডেকোরেশন, মঞ্চ, তথ্য, লাগে না, অনেক বিভাগ লাগে। তো এই বিভাগে ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরে বিপুল পরিমাণ জনশক্তিকে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর আপনাদের কাছে হয়তো আসবে যে ঠিক আছে এই বিভাগে তুমি যাও, মাহফিলের মঞ্চ পাহারা দাও, পানি বিভাগে যাও, শৃঙ্খলা বেগম বাস স্ট্যান্ডে ডিউটিতে যাও, নানান রকম কিন্তু আসবে। সারা দেশ থেকে মানুষ আসবে, ওরা তো আমাদের মেহমান, আমাদেরকে তো মেহমানদারি করা লাগবে নাকি বলেন? এই জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি এখানে কারোর মধ্যে আসে, সেটাও আমরা নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলে মেনে নেব। একদম টাইমলি যেখানে যেতে যে খবর দেবে মহানগরী নেতৃবৃন্দ, প্রপার টাইমে আমরা সেখানে গিয়ে হাজির হয়ে সেই দায়িত্বটা সংশ্লিষ্ট নেতার কাছ থেকে বুঝে নেব। সবাই রাজি আছেন? যদি বলেন যে ভাই আর বক্তৃতা করা লাগবে না, আপনি ক্লান্ত, আপনি বসে পড়েন, আমি বসে পড়ব। আর যদি বলেন যে না আর একটু বলি, ভালো লাগে, আমি বলবো। আমি কি করবো? না, ভালো লাগা অবস্থায় বসে যাওয়াই ভালো, মন্দ লাগার আগে, নাকি বলেন? তাহলে আমি ধরে নিচ্ছি আমার পেশাজীবী ভাইয়েরা জান প্রাণ দিয়ে সকাল থেকে চেষ্টা শুরু করবে, রাতের তালিকা করবে। 20 লক্ষ না 2 লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ লোক আপনাদের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আপনারা হাজির করতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দোয়া যখন আমরা করব, দোয়া কবুলের কিছু সময় আছে না? 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে দোয়া, শেষ রাতে কিয়ামুল লাইলে দোয়া, আজান ইকামতের মাঝখানে দোয়া আছে। তো এই দোয়ার সময়গুলোতে যত দোয়া আমরা করি, এই একটা দোয়া আজকে থেকে যুক্ত হয়ে গেল। আমি আগের দিন থানা আমিরদের সম্মেলনে বলেছিলাম, একটা দোয়া আজকে থেকে যুক্ত হবে যে হায় আল্লাহ 19শে জুলাইয়ের এই সম্মেলনে জনতার উপস্থিতি, আবহাওয়া ভালো, নিরাপত্তা, শৃঙ্খলা সব মিলিয়ে জনসভাকে আল্লাহ তুমি সফল করে দাও। সবাই এই দোয়া করবেন আজকে থেকে। দোয়া কবুলের 2টা শর্ত আছে, তাহলে আল্লাহরে ডাকলে সম্মেলন চল। প্রথম শর্ত হচ্ছে যা তুমি চাইতেছো, যে দায়িত্ব তোমার উপরে আছে, সেই দায়িত্ব পালনের ব্যাপারে তোমার ইখলাস থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, যে আমি শুধু আল্লাহকে রাজি করার কারণে, আল্লাহকে দেখাবার প্রয়োজনে, কেউ জানলো আর ভালো বললো ওটা আমার দেখার প্রয়োজন নেই, আমার মাবুদ রাজি হইলে আমি খুশি আছি। এই সহি নিয়ত, এই ইখলাসটা থাকতে হবে। নাম্বার 1, আমরা নিয়ত এখনই পরিচ্ছন্ন করে নি, কি বলেন ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে মেধা দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, যে চিন্তা দিয়েছেন, যে প্রজ্ঞা দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, পুরা সামর্থ্যকে 100 ভাগ কাজে লাগাতে হবে, 100 ভাগ। তাহলে প্রথম হচ্ছে নিয়ত বিশুদ্ধ, 2 হলো শতভাগ তৌফিককে কাজে লাগানো, দিন শেষে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চাওয়া। এই 2 শর্ত পূরণ হইলেই দোয়ার শর্ত পূরণ হবে। আল্লাহ দেখবে যে বান্দা তো তার চেষ্টা করেছে, এখন আমার দায়িত্ব সাহায্য। আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছো, আমি তো সারাদিন খাটলাম, তুমি আমার এই চেষ্টার মধ্যে বরকত দান করো। দোয়া করবেন। আমি এইটুকু আহ্বান জানিয়ে
আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ওনার গাইডলাইন গুলো মেনে যেন ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই পেশাজীবী প্রতিনিধি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন সাবেক এমপি, সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সম্মানিত বিশেষ অতিথি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বিভাগীয় সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত প্রতিনিধি ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে যতটুকু বলার চেষ্টা করেছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমাদের সম্মানিত বিশেষ অতিথি নুরুল ইসলাম বুলবুল ভাই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা আজকে এখানে স্পষ্ট ভাষায় এটি বলতে চাই যে ইনশাআল্লাহ আজকে আমরা যে ইনশাআল্লাহ বলেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, হাত তুলেছি, আমরা 19 জুলাই দুপুর 1টার মধ্যে আমাদের উপস্থিতি জানান দিয়ে আজকের এই প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করে তুলব ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আজকে থেকে আমাদের মহানগরীর সম্মানিত আমির বুলবুল ভাই বলেছেন সংগঠনের অন্যান্য কাজকে সাথে রেখে 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়ন হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য এবং টার্গেট। সেই টার্গেট বাস্তবায়নে আমাদের সমস্ত পেশাজীবী অঙ্গনের প্রত্যেক পেশাদারিত্বের পাশাপাশি আমাদের ভাইদের কাছে একবার, দুইবার, তিনবার, বারবার দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে আমরা তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা আমাদের পক্ষ থেকে সেই কাজটিও সম্পন্ন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের 2 লক্ষ টার্গেট সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরীর দক্ষিণের পেশাজীবী অঙ্গনের কাছে যে ভাগ তিনি করে দিয়েছেন, আমরা এই ভাগের উপরে আস্থা রাখবো। তবে আমরা আজকে এখানে যে বক্তব্য শুনেছি, বাংলাদেশের মানুষের জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে, আমরা আশা করি এই 2 লক্ষ ভাগের গাণিতিক দিক বিবেচনা করে আমরা জ্যামিতিক পর্যায়ে গিয়ে এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ যতটা নিপীড়িত হয়, বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ী অঙ্গন, পেশাজীবী অঙ্গন এবং এই পেশাদারিত্বের জায়গাগুলো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নীরবে এবং নিভৃতে। সেই জন্য পেশাজীবী অঙ্গন বিগত 17 বছর নির্মম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এ পর্যন্ত যারা নিয়ে এসছেন, আমি শুরুতে বলেছিলাম আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ঐতিহাসিক ভূমিকার আরেকটি অধ্যায় আগামী 19 জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের বাংলাদেশের বর্তমান যে অমানবিক পরিস্থিতি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে এ কারণেই তিনি স্লোগান তুলেছেন, এ কারণেই তিনি তার কাজের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, এ কারণেই তিনি তার আমাদের নেতা কর্মীদেরকে এই নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশকে অমানবিক এই রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল, এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোনো মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না। সেজন্য বাংলাদেশের এই অন্ধকারাচ্ছন্ন বর্তমান বিরাজমান ক্রান্তিকাল পরিস্থিতিতে একথা স্পষ্ট করে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে যখন আমাদের সরকারের বিভিন্ন উপদেষ্টা বৃন্দ হতাশ হচ্ছেন, ঘুষ ছাড়া কাজ করানো যায় না, সুদ ছাড়া কাজ করানো যায় না, দুর্নীতি শেষ করা যাচ্ছে না, আমাদের সেলিব্রিটি যারা তখন কথা বলছে এই দেশ এখন বসবাসের অনুপযুক্ত, 2024-এর জুলাই আগস্টে মনে করেছিলাম একটা পরিবেশ তৈরি হয়েছে, আবার অন্ধকার আমাদের উপরে নেমে আসছে। এই অন্ধকার যখন নেমে এসেছিল, জাহিলিয়া যুগের তায়েফের ময়দানে যখন পাথর মেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে আক্রান্ত করে অজ্ঞান করা হয়েছিল, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মাধ্যমে সেই যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনা যেমন গঠন করেছিলেন, আজকের এই নতুন জাহিলি যুগের প্রস্তর যুগকে যারা ফিরে এনেছেন, আমরা ইসলামকে দিয়ে আপনাদের এই পাথরের আঘাতের জবাব দেব সোনার মানুষ দিয়ে, সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে 19 জুলাই জাতির কাছে আমরা তা তুলে ধরব। বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথার মাধ্যমে শুধু সোনার বাংলার সোনার মানুষের কথা বলে না, আমরা 2 জন মন্ত্রী
তিনটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করে 2 টাকার দুর্নীতি করেন নাই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। তার প্রমাণ হচ্ছে, তার অর্থ হচ্ছে, তার যৌক্তিকতা হচ্ছে একমাত্র জামাত ইসলামী সুশাসন দিয়ে দুঃশাসন মুক্ত একটা সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। এই আহ্বান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির সামনে ঘোষণা করবেন। আমরা জাতির পক্ষ থেকে লক্ষ লক্ষ জনতার অংশ হিসাবে পেশাজীবী অঙ্গন থেকে সেক্রেটারি জেনারেল আমাদের বিশেষ অতিথি বুলবুল ভাই যে প্রত্যাশা আমাদের প্রতি ব্যক্ত করেছেন, আমরা তার কয়েক গুণ টার্গেটকে আজকে থেকে সকল কিছুর ঊর্ধ্বে তা বাস্তবায়নের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কি রাজি আছি সবাই? আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আমাদের প্রধান অতিথি আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহ সাহায্য পাওয়ার উপযুক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার যে পথ এবং পদ্ধতি বিশেষ অতিথি সহ আমাদের সামনে তুলে ধরেছেন, এগুলো বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে যারা কষ্ট করে আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন, যারা আসতে পারেন নাই কোনো কারণে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দোয়ার আবেদন করছি আল্লাহ তাআলা যেন সুষ্ঠু সুন্দর নিরাপদ ভাবে আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। সেই সাহায্য কামনায় আল্লাহর কাছে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে সাহায্যের আবেদন জানিয়ে আজকের এই সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, মেহেরবানি করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আপনাদের হাতে পৌঁছাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু